হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? যারা যারা জয়েন ওয়ালাইকুম হয়েছেন আসসালাম। শুনতে পাচ্ছেন? জি, জি ভালো ম্যাম, আছেন? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের পরীক্ষা কেমন হয়েছে? ভালোই হয়েছে ম্যাম। প্রশ্ন কমন পেয়েছিলেন? জি, পেয়েছিলাম। যেগুলো সাজেশনে দিয়েছিলাম সেগুলোই পেয়েছেন না? 100% কমন পাওয়ার কথা। জি জি। হ্যাঁ, যেগুলো দিছিলেন সেগুলোই পেয়েছি। সবাই পরীক্ষাতে অ্যাটেন্ড করেছিল? মনে হয় কোর্স ছিল, দেখলাম না তো অনুপস্থিত আসছে কেউ। আচ্ছা, দুই রুমে হয়েছিল তো, আমি যে রুমে ছিলাম তো জি জি। মনে হয়নি যে। আজকে স্টুডেন্ট একটু কম লাগছে, আর আমরা একটু ওয়েট করি, সবাই একটু জয়েন হয়ে নেই, তারপরে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করব। হ্যাঁ, ওকে ম্যাম। এই ওকে। এখন থেকে আমাদের যে দুটো করে ক্লাস হতো সপ্তাহে, এখন থেকে কোনো কোনো বারে তিনটা করেও হবে। আগামী দুদিনেও হবে, কারণ জুনের পরে আপনাদের তো ফাইনাল পরীক্ষা। ফাইনালের আগে আমাদের পুরো কোর্সটা আমরা শেষ করে ফেলবো। হ্যাঁ, কোনো কোনো সপ্তাহে তিনটা করেও নেব, এই সপ্তাহে তিনটা ক্লাস করাবো। কারণ গত বুধবারে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে করাইনি, আপনাদের জন্য পরীক্ষা ছিল, এর জন্য আজকে একটা নিচ্ছি ক্লাস। একটু আমরা ওয়েট করি, দেখি কেউ জয়েন হয় কি না আরও। ওকে ম্যাম। আজকের বিষয়টা হচ্ছে কোর্স কোড 12,111 বিশ্বশিল্পের ইতিহাস। আজকে আমরা প্রথমের অধ্যায়ের যে আমরা পড়েছিলাম, যে কয়েকটা চারটা অধ্যায় পড়েছিলাম, মেসোপটেমিয়া, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, প্রাগৈতিহাসিক, এগুলো নিয়ে আমরা মিডটার্মের পরীক্ষা দিয়েছি। এখন পরের যে অধ্যায়গুলো আছে সেখানে রয়েছে মৌর্য, তারপরে রয়েছে গ্রিক, তারপরের অধ্যায়গুলোতে আরও অনেক আছে, চীনা সভ্যতা আছে, আজটেক, মায়া সভ্যতা, এগুলো সব কিছু নিয়েই আমরা আলোচনা করব। আজকে যেটা পড়ব আমরা সেটা হচ্ছে গ্রিক সভ্যতা এবং তাদের শিল্পকলা। আজকে এবং কালকে আগামী ক্লাসে এই সভ্যতা, এটা চারটা ক্লাস হওয়ার কথা, আমি দুটো ক্লাসেই শেষ করে দিব শর্ট করে, আর আপনাদের নোটও দিয়ে দিব। গ্রিক সভ্যতা কিভাবে গড়ে উঠেছিল এবং এই গ্রিক সভ্যতার কিছুটা আমরা হিস্ট্রি জানবো, এবং তারপরে আমরা শিল্পকলাগুলো নিয়ে আলোচনা করব। গ্রিক সভ্যতা এটা কিন্তু একটু কঠিন আছে, গ্রিক সভ্যতাটা একটু কঠিন, এজন্য আমি আগেই পড়াই দিচ্ছি, কিন্তু প্রশ্ন আসে এখান থেকে। আচ্ছা, আমরা হচ্ছে স্ক্রিনে যেটা শেয়ার করেছি দেখতে পাচ্ছেন কি? জি ম্যাম, দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, গ্রিক সভ্যতার যে বিষয়টা সেটা হচ্ছে যেসব যুগে সভ্যতা ও শিল্পকলার আধুনিক ও পরিপূর্ণ মূলধারার শিল্পকলা বিকাশে এবং গঠনের অবদান রয়েছে, তার মধ্যে গ্রিক শিল্পকলা অন্যতম। একটু জয়েন করে নিই, জয়েন হচ্ছে অনেকে। গ্রিক সভ্যতা অন্যতম বলতে গ্রিকদের যে ভাস্কর্য এখনও আমরা দেখতে পারি, সেই ভাস্কর্যগুলো কিন্তু অনেকটা সুন্দর, এবং তাদের ভাস্কর্যের জন্য তো তারা অনেকটাই বিখ্যাত। তারপরে তাদের স্থাপত্যগুলো হচ্ছে এখনও রয়েছে, অনেক জায়গায় রয়েছে। আচ্ছা, অনেকেই জয়েন হচ্ছে, একটু জয়েন করে নিই। আচ্ছা, অনেকে জয়েন হয়েছেন, যারা এখন জয়েন হলেন তাদের জন্য আবারও বলছি, আজকের ক্লাসটা হচ্ছে 12,111 বিশ্বশিল্পের ইতিহাস। বিশ্বশিল্পের ইতিহাস নিয়ে আজকে আমরা ক্লাস করছি। আজকের বিষয় গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা, আচ্ছা, তাদের শিল্পকলা বিকাশের জন্য গ্রিকদের অবদান অনেক রয়েছে। হ্যাঁ, গ্রিকদের স্থাপত্য ভাস্কর্যগুলো
সেই সময়ে মডার্ন ছিল, মানে আধুনিক ছিল গ্রিক সভ্যতার। সাগরীয় সভ্যতার এই গ্রীসে শিল্পকলা অর্জন করেছিল মানবতার এক অসাধারণ মহিমা। মানবতাবাদ বা হিউম্যানিজম শিল্পকলা অর্জন হিউম্যানিজম তারা প্রতীক রূপে গ্রহণ করেছিল। মানে তারা চিন্তা করতো যে তারা সব কিছুই সুন্দর করতে চাইতো, তাদের শহরটাকেও সুন্দর করে রাখতে চাইতো। এটা তারা এই সৌন্দর্যকে তারা প্রতীক রূপে ব্যবহার করত। গ্রিক শিল্পকলা সম্পূর্ণরূপে উদ্বৃত্ত হয়েছিল অষ্টাদশ শতাব্দী খ্রিস্টপূর্ব 700 থেকে 800 এর মধ্যে। ইজিয়ান সমুদ্র দ্বীপগুলো সভ্যতা ও শিল্পকলা মিশর ও মেসোপটেমিয়ার সমসাময়িক ছিল। এই সভ্যতাটা হচ্ছে, এটা কোথায় গড়ে উঠেছিল? ইজিয়ান সমুদ্রের উপদ্বীপে, মানে দ্বীপগুলোতে গড়ে উঠেছিল। আর এই সভ্যতা কোন সময়কালে? মিশর এবং মেসোপটেমিয়ার সময়, ওই সময়টাতেই এক সভ্যতা হচ্ছে যখন গড়ে উঠেছিল, তখন পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু সভ্যতা গড়ে উঠেছিল। এক একটা জায়গায় পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন সভ্যতার কারণে কিন্তু সেই সভ্যতাগুলো সমসাময়িক, ওই একই সময়ে, কিন্তু মানুষ তো আলাদা ছিল, জায়গা আলাদা ছিল। মিশরীয়রা এক রকমের ছিল, মেসোপটেমিয়ার একরকম ছিল। মিশরীয় এবং মেসোপটেমিয়া আমরা পড়েছি, জেনেছি। এবং ওই সময়ে গ্রিক সভ্যতা হচ্ছে ইজিয়ান সমুদ্রের দ্বীপগুলোতে গড়ে উঠেছিল। এই সমস্ত সভ্যতা ও শিল্পকলার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ থাকা সত্ত্বেও গ্রিক শিল্পকলা একটু দাঁড়ান গ্রিক শিল্পকলার সক্রিয়তা বর্তমান ছিল। মানে ওই সময় থেকে ওই সময়ের মধ্যে কিছুটা সাদৃশ্য থাকলেও গ্রিক যে শিল্পকলাগুলো করেছিল তাদের কাজগুলো আরও বেশি সুন্দর ছিল। আর নিজস্ব সক্রিয়তা বলতে তাদের একটা আলাদাই ছিল, বোঝা যাইতো যে এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা গ্রিকদের। তাদের রীতি এবং নিয়ম নীতিটা একটু আলাদা ছিল। উল্লেখযোগ্য যে গ্রিকরা মূলত বাস্তববাদী। তারা কি বাস্তব, পুরাটাই যখন মানুষের ফিগার তারা করেছে, এই ভাস্কর্যগুলো করেছে, একদম একদম মানুষের মতো, একদম রিয়ালিস্টিক হতো, সেটা একদম বাস্তবধর্মী হতো। তাই বাহ্যিক জগতে তারা বেশি করে ফুটিয়ে তুলতে প্রয়াসী হয়েছিল। তারা এতে সফলও হয়েছিল। তাদের চিন্তা চেতনা ও আধ্যাত্মিকতা তেমন গুরুত্বের সাথে অনুধাবিত হয়নি। মানে অনেকে যেরকম মিশরীয় শিল্পকলাতে যেরকম তারা কিন্তু রিয়েল কিছু আঁকতো না। তাদের যে ছবিগুলো, যে লিপি থেকে শুরু করে তাদের ছবি, তাদের ভাস্কর্য কি একটা প্রতীকধর্মী, সব কিছু তারা ধর্মকে কেন্দ্র করে করেছিল। অবাস্তব টাইপের, তাদের মুখ টুক আলাদা ছিল। মানুষকে বোঝানোর জন্য তাদের বিভিন্ন রকমের মানুষের মূর্তিগুলো তারা মানুষের মতো তো তৈরি করেনি, অথবা এক পাশ থেকে যে চিত্রগুলো এঁকেছে এক পাশ থেকে মানুষের বডি সামনের থেকে মাথা সামনে, কিন্তু সেটা তো স্বাভাবিক না। সেটা হচ্ছে তাদের ধর্মকে কেন্দ্র করে তারা এরকম নিয়ম করে মেনেছে। কিন্তু গ্রিকরা একদম রিয়াল টাইপের বাস্তবধর্মী সব কিছু করেছিল। এর জন্য বলা হচ্ছে যে তারা চিন্তা চেতনায় আধ্যাত্মিকতাকে গুরুত্ব দেয়নি। এর প্রতিফলন আমরা গ্রিক শিল্পকলায় দেখতে পাই। প্রাচীন গ্রিক সভ্যতা শিল্পকলার চর্চাকে মূলত 3টি পর্যায়কালে বা যুগের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা সম্ভব। তাহলে এখন যদি বলা হয় প্রাচীন গ্রিক সভ্যতাকে কয়টি ভাগে ভাগ করা যাচ্ছে? এখানে 3টি ভাগে ভাগ করা যাবে। হ্যাঁ, একটা হচ্ছে আপনারা মনে হয় এখানে দেখতে পাচ্ছেন, আজকে স্ক্রিনটা শেয়ার করেছি, প্রাচীন বা হেলেনীয় যুগ। প্রথমটা প্রাচীন বা হেলেনীয় যুগ, হেলেনিক পিরিয়ড। এই সময়টা হচ্ছে
একটু শর্ট করে নোট করে নেবেন যে গ্রিক সভ্যতাকে 3টি পর্যায়ে ভাগ করা যায়। সভ্যতার এই শিল্পকলাকে 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে হেলেনীয় যুগ, দ্বিতীয়টা হচ্ছে ক্লাসিক্যাল বা পরিবর্তনকালীন যুগ এবং তৃতীয়টা হচ্ছে হেলেনিস্টিক যুগ। প্রথমটার সময়কাল হচ্ছে হেলেনীয় যুগের যে সময়টা 650 থেকে 480, একদম প্রথম পর্যায়ে সভ্যতা শুরুর সময়কালটা। এই গ্রিক সভ্যতা যখন থেকে শুরু হয়েছে সেইটার প্রথম সময়টা হচ্ছে 650 থেকে 480। তার পরবর্তী যেটা আসছে আরেকটু আধুনিক হয়েছে 480 থেকে 320 খ্রিস্টপূর্বাব্দ। এটা কিন্তু আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি সেটা শুরু হওয়ার আগের থেকে যেটাকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ বলা হয়, এটা কিন্তু তারও আগে এটা। আর হেলেনিস্টিক যুগ হচ্ছে 320 থেকে 27। আচ্ছা, এখন আমরা আসছি এই যে হেলেনিক পিরিয়ডটা। হেলেনীয় যুগে মূলত ক্রমানুসারিক পরীক্ষামূলক বা গবেষণাধর্মী শিল্পচর্চা অব্যাহত ছিল। প্রথমে তারা হচ্ছে যে শিল্পগুলো করত তারা সেটা প্র্যাকটিস করত, যে পরীক্ষামূলক, যেরকম এরকম করলে কেমন হবে, এর থেকে ভালো করতে হবে, এটা এরকম এরকম, সেই কাজগুলোকে এক্সপেরিমেন্ট করার জন্য তারা পরীক্ষামূলক কাজ করত। গ্রিক শিল্পকলা অন্যান্য যুগের শিল্পকলা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ছিল। স্বতন্ত্র মানে তারা নিজস্ব চিন্তা ভাবনা থেকে এই শিল্পকর্মগুলো করেছিল। হেলেনীয় যুগের শিল্পকলা উল্লেখযোগ্য শাখা হচ্ছে এই প্রথম যে পিরিয়ড, এই হেলেনীয় যুগের যে 3টা, তাদের এই শাখাগুলো হচ্ছে ভাস্কর্য, স্থাপত্য এবং চিত্রকলা। এই যুগে কোনো দেয়াল চিত্রের সন্ধান মেলেনি। তাহলে এই যুগের প্রথম যে কার্যক্রম ছিল, সেইটা হচ্ছে ভাস্কর্য, স্থাপত্য এবং চিত্রকলা। এই যুগে মানে এরা দেয়াল চিত্রে করতো না। মৃৎপাত্রের বিশেষ করে ফুলদানির গায়ে চিত্রকলা অনেক নিদর্শন মেলে। তারা বেশিরভাগ সময় গ্রিক শিল্পকলার এই সময়টা কি, এই যুগে দেয়াল চিত্র মেলেনি এবং তাদের চিত্রকলাগুলো কোথায় পাওয়া গেছে? মৃৎপাত্রে এবং ফুলদানির গায়ে অনেকগুলো নিদর্শন পাওয়া গেছে। তারা হচ্ছে মাটির তৈরি যে ফুলদানিগুলো এবং পটগুলো ব্যবহার করত এবং চিত্রের গায়ে, ফুলদানির গায়ে চিত্রকলার এগুলো যে নিদর্শন পাওয়া গেছে। তাহলে কিসে পাওয়া গিয়েছে? মৃৎপাত্র এবং ফুলদানির গায়ে। মৃৎপাত্রগুলো হচ্ছে যে এখানে হচ্ছে এই পাত্রগুলোতে পানি রাখা হতো, তারা মদ রাখতো, তেল রাখতো এবং সেগুলো বড় বড় পাত্র হতো। এখনও তো আমাদের এখানে এগুলো পাওয়া যায়, মাটির তৈরি এই হাঁড়ি। তো ওই সময় ওদের ডিজাইনগুলো আলাদা এবং তারা এই যে আমরা যে সরাচিত্র করেছি, হাড়ির চিত্র করেছি, এগুলোও কিন্তু একটা পেইন্টিং। তো ওই সময়ে এরা কি করতো, এই যে মাটির পাত্র, মৃৎপাত্র যেটা হয় সেটা এবং ফুলদানিগুলো, এই মাটির তৈরি ফুলদানিগুলোতে আপনারা যেরকম সরার গায়ে এঁকেছেন, তারা এরকম ফুলদানি, মাটি, এরকম পাত্রগুলোতে ড্রয়িং করেছে, চিত্রাঙ্কন করেছে। আচ্ছা, এরপরে আমরা আসছি পরের যুগটা ক্লাসিক্যাল বা পরিবর্তনশীল যুগ যেটা, সেইটাতে আচ্ছা দাঁড়ান একটু জয়েন করে নিই, অনেকজন জয়েন হচ্ছে। দেবব্রত ঘোষ। আচ্ছা সরি, আমরা সেকেন্ডটার আগে যে আমরা কয়েকটা এখানকার পটারিগুলোর নাম জানবো, ঠিক আছে? হেলেনিক যুগের পিরিয়ডে আমরা সেকেন্ড যুগের আগে প্রথম যুগের যে কাজগুলো কেমন ছিল এবং কি কি উদ্দেশ্যে তারা এই চিত্রকলন করেছিল, কি কি কাজ ছিল তাদের এখানে। এই প্রাচীন গ্রিক বা হেলেনীয় যুগে নিঃসন্দেহে সবচাইতে উন্নত শিল্প হচ্ছে মৃৎপাত্র, যেটার কথা বলছিলাম। এর মধ্যে তারা জল
জলপাত্র, ফুলদানি ও অন্যান্য পাত্রই বেশি ছিল। প্রাচীন যুগের এই জাতীয় মৃৎপাত্রের নাম হচ্ছে, এগুলোর নামকে তারা বলতো হচ্ছে অ্যামফোরা। অ্যামফোরা, হ্যাঁ। এখন এখানে একটা ছোট প্রশ্ন আছে, প্রাচীন অথবা গ্রিক সভ্যতার মৃৎপাত্রের নাম কি? হ্যাঁ, ছোট প্রশ্ন যদি আসে তাহলে কি লিখতে হবে? অ্যামফোরা। অথবা অ্যামফোরা কি, এইভাবে যদি প্রশ্ন আসে তাহলে কি লিখতে হবে? গ্রিক সভ্যতার মৃৎপাত্র। আচ্ছা, এগুলো দুটো করে হাতল থাকতো। 2 মার্কের প্রশ্ন থাকলে সাথে এই লাইনটাও লিখতে হবে। এগুলোর দুটি করে হাতল থাকতো। আচ্ছা, যারা যারা কোশ্চেন করবেন তারাই হচ্ছে আনমিউট করে কোশ্চেন করবেন, আর সবাই একটু প্লিজ একটু মিউট করে রাখেন। আচ্ছা, তাহলে কি দুটো করে হাতল থাকতো, এই মৃৎপাত্রের গায়ে দুই পাশে দুটো হাতল থাকতো। মদ বা তেল রাখার জন্য এগুলো ব্যবহার করা হতো। এসব পাত্র মূলত রৈখিক নকশা দ্বারা সজ্জিত করা হতো, যা প্রাথমিক জ্যামিতিক রীতি প্রোটো জিওমেট্রিক স্টাইল নামে পরিচিত ছিল। আচ্ছা, তাহলে তো বুঝতে পারছেন এই পাত্রগুলো কি করা হতো, কি ডিজাইনে আঁকা হতো? জ্যামিতিক নকশা করা হতো। জ্যামিতিক নকশা তো আমরা বুঝি ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত দিয়ে যে নকশাগুলো করা হয় সেগুলো। হ্যাঁ, এই পাত্রগুলোর ওই রকম ছবি আকারও থাকতো না, শুধু এই ত্রিভুজ, চতুর্ভুজ, রেখা, সরলরেখা, বক্ররেখা এগুলো ব্যবহার করে এই চিত্রগুলোকে ডিজাইনের মতো নকশা তৈরি করে সজ্জিত করা হতো। এই জ্যামিতিক রীতি মৃৎপাত্র পূর্ববর্তী মাইসেনীয় রীতি থেকে গৃহীত হলেও গ্রিকরা একে পরিচ্ছন্ন সুন্দর করে নির্মাণ করতে সক্ষম হয়। এই রীতি অগ্রগতি হওয়ার সাথে সাথে এর আকৃতিও অনেকাংশে আটসাট রূপ পরিগ্রহ করে। এছাড়া পাত্রের গায়ে আঁকা মানুষের ছবিগুলো আস্তে আস্তে জ্যামিতিক রূপ লাভ করে। মানুষের ছবিগুলো জ্যামিতিক রূপ লাভ করে বলতে এর গায়ে যে ছবিগুলো, যেটা সবটাই তো জ্যামিতিক ছিল, এখন মানুষের ছবি যদি এরা অঙ্কন করতো তাহলে কি চতুর্ভুজ দিত, ত্রিভুজ দিত, মাথাটা বৃত্ত দিত, হাতটাকে রেখা, এভাবে এঁকে তারা হচ্ছে একটা প্রতীকী মানুষের ছবি আঁকতো। এখানে মানুষগুলি প্রতীক ছাড়া আর কিছুই নয়। পাত্রের উপরের অংশ থাকতো মানুষ এবং নিচের অংশ থাকতো নকশা। আচ্ছা, এছাড়া পাত্রের গায়ে আঁকা মানুষের ছবিগুলো আস্তে আস্তে এই যে জ্যামিতিক রূপে এভাবে আঁকতো। বিশেষ করে ডিফিলন পাত্রের গায়ের ছবিগুলো। ডিফিলন হচ্ছে একটা রকমের পাত্রের নাম, যেটা হচ্ছে মানুষের ছবি আঁকা থাকতো যেগুলোতে, সেগুলো হচ্ছে ডিফিলিন বলা হয়। এগুলোর কাজ আছে, এর জন্য মানুষের ছবি আঁকতো। এই পাত্র, ডিফিলিন পাত্র খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে ডিফিলন কবরস্থানে পাওয়া যায়। কেন এটা মানুষের ছবি আঁকতো? তারা হচ্ছে এই যে কবরস্থানে পাওয়া গিয়েছে, তারা হচ্ছে এখানে যে ছবি যেগুলো হচ্ছে কবরস্থানেই পাওয়া যেত সেগুলোকেই ডিফিলিন পাত্র বলা হয় অ্যাকচুয়ালি। এখানে মানুষের প্রতীক ছাড়া আর কিছুই নাই চিহ্ন, কারণ পাত্রের গায়ের উপরে অংশ থাকতো মানুষ এবং নিচে থাকতো নকশা। অন্য প্রকারের মৃৎপাত্রের নাম ক্রেটার, কারণ তারা কি এই পাত্রগুলো তারা সমাধি যখন মানুষকে দিত, তার মৃত্যুর পরে যে সমাধি করতো তখন এই পাত্রগুলোর সাথে তারা দিত। আর আরেকটা পাত্রের নাম হচ্ছে ক্রেটার। ক্রেটার হচ্ছে অ্যামফোরা থেকে একটু বড় আকারের। তাহলে আমরা এখানে কি 3টা পাত্রের কিন্তু বর্ণনা দিচ্ছি, একটা হচ্ছে অ্যামফোরা, একটা হচ্ছে ডিফিলন, একটা হচ্ছে ক্রেটার। আজকের সাবজেক্টটা কিন্তু একটু কঠিন আছে, এখানে প্রশ্ন কিন্তু আসতে পারে গ্রিক সভ্যতার মৃৎপাত্রগুলো নিয়ে আলোচনা করো। বড় প্রশ্ন আসলে কিন্তু 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, মিনিমাম এইখান থেকে 4টা আছে, এখানে 3টার বর্ণনা দিতে হবে 1 লাইন করে করে। নামগুলো কিন্তু মনে থাকবে। এখানে দেখেন আমি এই নামগুলো হাইলাইট করে দিয়েছি যাতে নামগুলো বোঝা যায়। আচ্ছা, এই আবার ক্রেটার পাত্রটা এই অ্যামফোরা থেকে আরেকটু বড় থাকতো, পাত্রের মুখটিও বড় হতো। ক্রেটারের নির্মাণ শৈলী কম সূক্ষ্ম। ক্রেটার সাদা মানে এটা হচ্ছে অতটা বেশি সূক্ষ্ম ছিল না।
এটা নর্মালভাবে বানানো হতো। ক্রেটারের সাধারণ শবযাত্রা চিত্রিত অঙ্কিত হতো। আবার ডিফিলন পাওয়া গিয়েছে হচ্ছে কবরের সাথে, সমাধির সাথে দিয়েছে। আর ক্রেটার হচ্ছে শবযাত্রার চিহ্নিত, এই যে যাত্রা করছে, মৃত মানুষকে কবরস্থানে নিয়ে যাচ্ছে, এই সব ছবিগুলো এই সব পাত্রে আঁকা থাকতো। এই পাত্র, এটার নাম হচ্ছে ক্রেটার। জ্যামিতিক যুগের পরেও আসে প্রাচ্যরীতির যুগ। এছাড়া আরও 6 কি 7 ধরনের পাত্র দেখা যায়। এর মধ্যে প্রতিটির আবার 4 বা 5টি উপবিভাগ রয়েছে। আকৃতিগুলোর মূলত ব্যবহারিক প্রয়োজনেই সৃষ্টি হয়েছে, মানে এক একটার কিন্তু এক এক রকম আকৃতি, কোনোটার মুখ বড়, কোনোটার মুখ ছোট, কোনোটার 2 পাশে হাতল রয়েছে। এরকমভাবে এগুলোকে এরকম ভাগ উপবিভাগ পরবর্তীতে করা হয়েছে, মানে আমাদের সবারই বোঝার জন্য, যারা এই নিদর্শনগুলো পেয়েছেন। এবং এই যে তারা আকৃতিগুলো করতো, তারা ব্যবহারের প্রয়োজনে এই বিভিন্ন আকৃতি তৈরি করেছিল। এর মধ্যে আচ্ছা দেখি, কেউ মনে হয় জয়েন হতে পারছে না নাকি? না, ছবি দিচ্ছে ক্লাস তো। আচ্ছা, এর মধ্যে এই যুগের অনবদ্য সৃষ্টি হচ্ছে ফ্র্যাঙ্কেইস। এটি হচ্ছে এই আবিষ্কারকের নাম অনুসারে এই পাত্রের নাম রাখা হয়েছে। এর প্রায় 200টিরই বেশি ফিগার আঁকা আছে সারা গা জুড়ে। এই যে পাত্রটি নাম ফ্র্যাঙ্কেইস, এই পাত্রের পুরাটা গায়ে 200 রকমের ফিগারের ছবি আঁকা রয়েছে। এতে গ্রিক ধর্মের প্রায় সব দেবদেবী স্থান পেয়েছে। তাহলে এই পাত্রটি অনেক তাহলে বড় হবে। এই পাত্রটি বড় এবং এর গায়ে তাদের যে দেবদেবী তারা বিশ্বাস করত, তারা তো মিথোলজি, ওই সময়কার বিভিন্ন দেবদেবী বিশ্বাস করত, ওই সময় তাদের যে দেবদেবী 200টিরও বেশি ফিগার রাখা হয়েছিল। ফ্রাঙ্কেইস পাত্রটির ছবি কালো ফিগার পদ্ধতিতে, ব্ল্যাক ফিগার টেকনিক্সে আঁকা হয়েছিল। এগুলো মৃৎশিল্পী চিত্র ইক্সিকিয়াস কর্তৃক উদ্ভাবিত, মানে ইনি পেয়েছিলেন। খ্রিস্টপূর্ব 530 অব্দের দিকে মৃৎপাত্রের চিত্রাঙ্কনের ক্ষেত্রে এক পরিবর্তন সাধিত হয়। মৃৎপাত্র চিত্রাঙ্কনের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আসে 530 খ্রিস্টপূর্বাব্দে। এই নতুন টেকনিকে ফিগারগুলি হতো লাল এবং পশ্চাৎভূমি হতো কালো। লাল আর কালো দিয়ে তারা ব্যবহার করেছে। আচ্ছা, একে লাল ফিগার পদ্ধতি বা রেড ফিগার টেকনিক্সও বলা হয়। লাল ফিগারের মৃৎপাত্রের জন্য যে শিল্পী বিখ্যাত হয়ে আছেন তিনি হচ্ছেন অ্যান্ডোকাইটস। তাকে ইক্সিকিয়াসের শিষ্য বলে মনে করা হয়। ওই সময়কার যে মৃৎপাত্রগুলো নাকত তাদের মধ্যে বিখ্যাত যে চিত্রশিল্পী রয়েছিলেন মৃৎপাত্রের মধ্যে, তিনি হচ্ছে ইক্সিকিয়াস, এবং তার পরবর্তী যে আসে আঁকান তার নাম হচ্ছে অ্যান্ডোকাইটস। এই দুজন হচ্ছে, মানে অ্যান্ডোকাইটসকে শিষ্য মনে করা হয়। এই দুজন ওই সময়কার মৃৎপাত্র অঙ্কনের জন্য বিখ্যাত শিল্পী ছিলেন। আচ্ছা, এরপরে আমরা আসছি ওই সময়কার প্রথমে হেলেনীয় যুগের যে আর্কিটেকচার বা স্থাপত্যটা কেমন ছিল। আমরা কিন্তু এখনো প্রথম যুগেই আছি। 3টা পর্যায়ে যে ভাগ হয়েছে, ভাগের যে প্রথম যুগটাতেই আছি। প্রথমে আমরা মৃৎপাত্রগুলো সম্পর্কে জানলাম, এরপরে আমরা আসছি এখন আর্কিটেকচার। আমরা এখন জানবো হচ্ছে ওই সময় স্থাপত্য শিল্প কেমন ছিল। স্থাপত্য শিল্পগুলো নিয়ে এখন আমরা একটু আলোচনা করি। সর্বজনীন স্থানগুলো সুন্দরভাবে তৈরি করাই ছিল গ্রিকবাসীদের ইচ্ছা। সর্বজনীন বলতে তারা শহর টহর, নিজেদের বাড়ি ঘর সব কিছুই সুন্দর করতে চাইতো। তারা সৌন্দর্যকেই বেশি প্রাধান্য দিয়েছে। তারা সব কিছুই তারা ভাবতো যে তারা নিজেদের শহরটাকে, তারা যেখানে বসবে, যেখানে রাস্তা থাকবে, তাদের শহর, তাদের বাড়ি ঘর সব কিছুই যেন সুন্দর থাকে, সেই রকম তাদের ইচ্ছা ছিল। এই সমস্ত স্থানগুলোকে রমণীয় করে নির্মাণ আপ্রাণ চেষ্টা করেছিল তারা। গল্পগুজব বা বিশ্রাম করার জন্য তারা সাধারণত বারান্দার ছায়ায় বসে সমাবেত হতো। প্রথম দিকে সবাই মিলে তারা বারান্দায় বসে সমাবেত হতো, তাদের যে বসার স্থান জায়গা
সব কিছু গল্পগুজব করার জন্য, বিশ্রাম করার জন্য। প্রথম দিকে বড় বড় কাঠের গুঁড়ি দিয়ে থাম বানানো হতো। ছাদ ধরে রাখার জন্য। মানে প্রথম দিকে যে তারা যে ভাস্কর্য ওই স্থাপত্যটা করেছিলেন, বড় বড় থাম, আমরা যেটাকে, হ্যাঁ এটা আমরা থামই বলি, থাম করা হতো এবং ছাদটাকে ধরে রাখার জন্য তার উপরে ছাদ বানানো হতো। পরে কাঠের বদলে পাথর ব্যবহার করে মরমর পাথর ব্যবহার করা হতো। পাথর তারপরে ব্যবহার করা, প্রথমে কাঠের গুঁড়ি দিয়ে থাম বানানো হয়েছিল। মন্দির নির্মাণের ভিতর দিয়েই হেলেনিক স্থাপত্যকলার মূল বৈশিষ্ট্য সবচেয়ে বেশি ফুটে ওঠে। প্রথমের দিকে তারা তাদের মন্দিরগুলো তৈরি করেছিল এবং ওই মন্দিরের মাধ্যমেই তাদের মানে স্থাপত্যগুলো তার তৈরি করতে শুরু করে। নগর রাষ্ট্রসমূহের মানুষের সামাজিক মিলন কেন্দ্র ছিল মন্দির। মানে যারা নগরে বসবাস করত, শহরে গ্রিক সভ্যতার শহরে বসবাস করত, তারা মন্দিরে আসতো এবং তারা তাদের এই মিলনস্থল এই মন্দিরেই হতো। মন্দিরকে সবসময় পারিপার্শ্বিক দালান কোঠা থেকে স্বতন্ত্রভাবে নির্মাণ করা হতো। তারা যে দালান কোঠায় থাকতো বা বসবাস করত, তাদের থেকে সবচেয়ে সুন্দর এবং আলাদা করে তারা মন্দির তৈরি করত। মন্দিরকে, এটা কিন্তু সব জায়গাতেই হয় এখনও, যেরকম আমাদের মসজিদ দেখলে আমরা বুঝতে পারি তার গম্বুজ থাকে, এটা দেখলে বোঝা যায়। আবার যাদের মন্দিরের আকৃতিটা আলাদা থাকে, গির্জা তাদের একটু আকৃতি আলাদা থাকে, তাদের প্যাটার্ন আলাদা থাকে স্থাপত্যের, যেটা দেখলে বোঝা যায় যেটা ধর্মীয় কোনো স্থাপনা। আচ্ছা, এগুলো হতো তাদের যে স্বতন্ত্র মন্দিরগুলো ছিল আলাদা, এগুলো হতো আয়তকার এবং ছাদ দুই পাশে ঢালু থাকতো। ছাদের দুই পাশটা ঢালু থাকতো, যে টিনের চালার যেরকম আমরা এখন বাসা দেখতে পাই দুপাশে ঢালু থাকে, তাদের ছাদগুলো এরকম ঢালু থাকতো। ছাদের যে ঢালুর দুটি অংশ কার্নিশের সাথে মিলে ত্রিভুজ সৃষ্টি করত, একে বলা হয় ফ্রেস্তোনে। মন্দিরের চারদিকে থাকতো বারান্দা বা পর্টিকা, এগুলো থাকতো লম্বা বিশাল স্তম্ভের উপরে। গ্রিক স্থাপত্যের কৌশল বিচার করতে গিয়ে থামের আকৃতি ও নির্মাণ নীতি পর্যবেক্ষণ করে 3টি শ্রেণীভুক্ত করা হয়। আচ্ছা, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এটা আমাদের অনার্সেও ছিল, সেকেন্ড ইয়ারের প্রশ্ন ছিল, যে গ্রিকরা কি পদ্ধতিতে স্থাপত্য নির্মাণ করত। এটা আমাদের অনার্সের কোর্সেও ছিল, এটা আমাদের পরীক্ষাতেও এসেছিল, আপনাদের জন্যও ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ আমাদের পুরাটা পড়া হচ্ছে শর্ট করে আপনাদের এই 1 বছরের সিলেবাসে দেওয়া আছে। যদিও আমাদেরটা অনেক অনেক বেশি পড়া ছিল, কিন্তু তারপরও শর্ট করে এখানে দেওয়া আছে। তো তার ভিতর থেকে এটাও আমাদের ছিল, এই যে গ্রিক স্থাপত্যের নির্মাণ শৈলী, নির্মাণ কৌশল কি, কয়টা। এখন এখানে কি, এইখানে হচ্ছে এই প্রশ্নটা এভাবে আসতে পারে, গ্রিক স্থাপত্যের নির্মাণ শৈলী কি, গ্রিক স্থাপত্যের কৌশলগুলো আলোচনা করো। আচ্ছা, এখানে 3টা পদ্ধতিতে তারা তাদের স্থাপত্যগুলো নির্মাণ করত: ডোরীয় রীতি, আয়োনীয় রীতি এবং করিন্থীয় নীতি। ওই সময় থেকে পড়তে পড়তে আমাদের এখনও মনে আছে যে 3টা রীতিতে তাদের স্থাপত্য। তারপরে আপনারা একটা কাজ করতে পারেন, এখানে শেষ হওয়ার পরে, ক্লাসটা শেষ হওয়ার পরে গুগলে একটু সার্চ দিয়ে দেখবেন যে গ্রিক স্থাপত্যগুলো, হ্যাঁ, গ্রিক স্কাল্পচার, গ্রিক আর্কিটেকচার, ঠিক আছে, তখন তাদের এই যে বাড়িগুলো দেখলে বুঝতে পারবেন, আমি যে বর্ণনাগুলো দিচ্ছি সেটা দেখে আরও বেশি ভালোভাবে মনে থাকবে। এখানে আমি ছবি দিতে পারতাম, কিন্তু নোট তৈরি করে ফেলেছি, তো নোটটা আপনাদের দেব, ছবি থাকলে ফটোকপি করা আপনাদের জন্য অনেক সমস্যা। আমি আগে ছবি দিয়ে করেছিলাম, এই জন্য পরবর্তীতে স্টুডেন্টরাই বললো যে ছবি থাকলে নোট ফটোকপি করতে সমস্যা হয়, এর জন্য নোটে আমি এখনও ছবি দেইনি। পরের ক্লাসে আমি আবার ছবি দেখাই দেব।
আচ্ছা, তাহলে গ্রিক স্থাপত্যের বিচার করতে গিয়ে থামের আকৃতি ও নির্মাণ রীতির পর্যবেক্ষণ করে 3টি শ্রেণীভুক্ত করা হয়েছে। এগুলো প্রথমটা হচ্ছে ডোরীয় রীতি। এই রীতিতে থামগুলো ছিল মোটা আকৃতির এবং কেন্দ্র ছিল চতুষ্কোণ। থামগুলো কি, যেটার উপরে ছাদটা থাকে, সেই থামগুলো ছিল একটু মোটা মোটা থাম। আর হচ্ছে পুরাটা হচ্ছে যে কেন্দ্র, চার ভিতরের গোলন ছিল চার কোণা, চতুষ্কোণ, একদম চার কোণার মধ্যে থাম্বা দিয়ে তৈরি করা। আর আয়নীয় রীতিটা হচ্ছে, এই রীতির থামগুলো ছিল লম্বা এবং সরু আকৃতির। ওই থামগুলো আগেরগুলো জড়ীয় রীতিতে মোটা ছিল, আর এবং এই আয়নীয় রীতিতে থামগুলো কি ছিল, একটু চিকন চিকন, একটু আরও বেশি করে পিলিয়ারগুলো ছিল আর কি, জায়গায় জায়গায় এগুলো ছিল লম্বা এবং সরু আকৃতির, এবং কেন্দ্রভাগ ছিল কারুময় এবং প্যাঁচানো। ভিতরের অংশটা ছিল কারুময়, কারুকার্য করা এবং প্যাঁচানো। এবং তারপরেরটা আসছে আমরা করিন্থীয় রীতি। সরু ও লম্বা আকৃতির থাম এবং তার কেন্দ্রভাগ ছিল পাতার ডিজাইনে কারুকার্যে সমৃদ্ধ। সরু ও লম্বা আকৃতির থাম এবং তার কেন্দ্রভাগগুলো ছিল হচ্ছে পাতার ডিজাইনের কারুকার্য সমৃদ্ধ। আচ্ছা, হেলেনীয় যুগের স্থাপত্যর মধ্যে, এখন এই স্থাপত্যগুলোর মধ্যে আমরা কয়েকটা নাম জানি। দ্য টেম্পল অফ হেরা, একটা নাম হচ্ছে স্থাপত্যগুলো, দ্য টেম্পল অফ হেরা একটা মন্দির। এটা হেরা, তাদের দেবী হেরা, তাদের একজন দেবীর নাম হচ্ছে হেরা, তাকে কেন্দ্র করে এই মন্দিরটি তৈরি হয়েছিল এইখানে, হেরা মন্দির। এটার নাম হচ্ছে দ্য টেম্পল অফ হেরা। এটার সময় হচ্ছে 600 খ্রিস্টপূর্বাব্দ অথবা 600 BC এখানে দেওয়া রয়েছে। আর তারপরে আমরা আরেকটার নাম বলছি, দ্য টেম্পল অফ অ্যাথেনা অন দ্য অ্যাক্রোপোলিস। এখন এটা হচ্ছে আরেকটা দেবীর নাম, ওখানে তাদের গ্রিকদের আরেকটা দেবীর নাম হচ্ছে অ্যাথেনা। এই অ্যাথেনা দেবীর মন্দির এটা, দ্য টেম্পল অফ অ্যাথেনা। এটা হচ্ছে প্রথম যুগের স্থাপত্যগুলোর মধ্যে এখানে দুটোর নাম। আরেকটা হচ্ছে দ্য টেম্পল অফ পেস্টাম। এই দুটাই হচ্ছে 550 খ্রিস্টপূর্বাব্দ। এই তিনটা টেম্পলের নাম হচ্ছে অন্যতম। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, ছোট প্রশ্ন 2 মার্কের, যে গ্রিক সভ্যতার একটা স্থাপত্যের নাম লেখো। হ্যাঁ, তখন কি আপনারা স্থাপত্যের নাম এখান থেকে দুটো নাম পড়ে যাবেন, দ্য টেম্পল অফ হেরা, দ্য টেম্পল অফ অ্যাথেনা। হ্যাঁ, এই দুটো পড়ে গেলেই হবে, যে কোনো একটা লিখে দিবেন। ছোট প্রশ্ন এভাবে আসতে পারে, একটু লিখে নেবেন প্রশ্নটা। গ্রিক স্থাপত্যের নাম লেখো, যে কোনো একটা গ্রিক স্থাপত্যের নাম লেখো। আচ্ছা, তারপরে আমরা আসছি ওই প্রথম যে হেলেনীয় যুগের স্কাল্পচার, মানে ভাস্কর্য কেমন ছিল ওই সময়ে। আমরা কিন্তু এখনো প্রথম যুগটাই পড়ছি। ওই যুগে আমরা কি কি জানলাম, এতক্ষণে আমরা কি কি পড়েছি, কেউ একটু কথা বলবেন? আচ্ছা, দেখি তো আরো কেউ জয়েন হয়েছে কিনা। আচ্ছা, যারা আছেন তারা তারা এতক্ষণে আমরা ওই যুগের চিত্রকলা, যেগুলো মৃৎপাত্রে আঁকা হতো, তারপরে আমরা এসেছি হচ্ছে স্থাপত্য নিয়ে জানলাম। এরপরে আমরা ভাস্কর্যগুলো কেমন ছিল ওই সময়ে। ওই সময়ের ভাস্কর্যগুলো আদি গ্রিক ভাস্কর্য অনেকটাই মিশরীয় ভাস্কর্যের দ্বারা প্রভাবিত। একদম প্রথমের যেটা আমরা ওই হেলেনীয় যুগটা পড়ছি এখনও, এই গ্রিকের সময়, আদি গ্রিক যেটা, সেটার এখানে যে ভাস্কর্যগুলো তৈরি হয়েছিল সেগুলো এই মিশরীয় ভাস্কর্য দ্বারা প্রভাবিত। মিশরের যে ভাস্কর্যগুলো হয়েছিল তারা ওরকমটাই তাদের সাথে মিল ছিল। গ্রিক মন্দিরগুলোর বাইরের অংশ এবং ভেতরের দেয়ালের পাথরের মূর্তি দ্বারা সজ্জিত থাকতো। তাহলে কিন্তু গ্রিক যে মন্দিরগুলো ছিল, এই যে দ্য টেম্পল অফ অ্যাথেনা। আচ্ছা, আরেকজন জয়েন হচ্ছে, একটু জয়েন করে নিই। ওকে, নাহিদা, ক্লাসে তো আজকে আপনি অনেক লেট করে এসেছেন। এখন তো প্রায় ক্লাস মাঝামাঝি সময়, 3 মিনিট পর হয়তো বা আবার ক্লাস কেটেও যাবে, আমরা কিন্তু আবারও জয়েন করব।
ঠিক আছে। আদি গ্রিক ভাস্কর্য অনেকটাই মিশরীয়। আজকে যারা ক্লাস করেছেন তারা বুঝতে পারবেন, এটা কিন্তু একটু কঠিন। সবাই থাকবেন, ক্লাসে জয়েন করবেন, কারণ না বুঝলে আমাকে বললে আমি বারবার বুঝতে চেষ্টা করব। আবার অনেকেই শুধু নোট পেয়ে আবার বুঝতে পারবেন না, এই জন্য ক্লাসে থাকতে হবে। আর কারণ আমি ক্লাসের মাঝে মাঝে কোন রকমের প্রশ্ন হবে, ছোট প্রশ্ন কিভাবে হবে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। যারা প্রথম থেকেই ক্লাসে আসেন তারা ভালো করে বুঝতে পারবেন। আর হচ্ছে কালকেও ক্লাস হবে, এখন থেকে সপ্তাহে কোনোটা 3টা ক্লাসও হবে। ফাইনালের আগে তো আমাদের কোর্সটা শেষ করব, ঠিক আছে? বুধ বৃহস্পতিবারই থাকবে, তারপরে মাঝে মধ্যে মঙ্গল অথবা সোমবার আরেকটা করে কিন্তু ক্লাস হবে। আমি আগের থেকেই আপনাদের এটা লিঙ্ক দিয়ে দিব, জানাই দিব যে আজকে ক্লাস হবে। সবাই একটু ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন। এই এখন প্রথমের দিকে সাবজেক্টগুলো একটু সহজ ছিল, পরবর্তীতে কিন্তু আরও একটু কঠিনে আসছে আমরা। আর ফাইনালের আগে শেষ করব, এবং ফাইনালের সময় কিন্তু প্রশ্ন আরেকটু কঠিন থাকবে, বোর্ড পরীক্ষার প্রশ্ন কিন্তু আরেকটু কঠিন থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছি আমরা স্কাল্পচার। আচ্ছা, একটু মিউট করেন, যাদের নয়েজ হচ্ছে তারা একটু মিউট করেন। সবাই একটু মিউট করে নেন, যারা কোশ্চেন করবেন তারা হচ্ছে আনমিউট করবেন। আচ্ছা, স্কাল্পচারটা হচ্ছে তারা কি ছিল, মিশরীয় ভাস্কর্যের দ্বারা প্রভাবিত ছিল, কিছুটা মিশরীয় ভাস্কর্যের সাথে মিল ছিল। গ্রিক মন্দিরগুলোর বাইরের অংশ এবং ভেতরের দেয়ালের পাথরের মূর্তি দ্বারা সজ্জিত থাকতো। তাদের যে দেবদেবীর ছবি, তারা সেগুলো পাথরের বাইরের অংশের এবং ভেতরের দেয়ালের মূর্তি, পাথর দিয়ে মূর্তিগুলো তৈরি করতো এবং ভিতরে এরকম সাজিয়ে রাখতো। শহরের বিভিন্ন স্থানে, বিশেষ করে যে সমস্ত জায়গায় সবাই মিলিত হতো, সেখানে ভাস্কর্য নির্মাণ করা হতো। যেরকম আমাদের তো এখনও এরকম আছে, শহরের বিভিন্ন জায়গায়, বড় বড় শহরে এরকম মূর্তি নির্মাণ করা হয়। তারপরে যে ঢাকাতে অনেক জায়গায় আছে, ঘোড়ার ছবি আছে, এলিফ্যান্ট রোডে হাতির ছবি আছে, বিভিন্ন জায়গায় এরকম হাতির ভাস্কর্য রয়েছে, সরি ছবি না, ভাস্কর্য, শাপলা ফুলের ভাস্কর্য রয়েছে। ওই সময়তেও, ওই গ্রিক সময়েও বিভিন্ন জায়গাতে তারা সুন্দর করে তাদের, যেখানে ব্যস্ত শহরে, যেখানে সবাই বেশি সমাগম হতো, সেখানে তারা সুন্দর সুন্দর এরকম ভাস্কর্য নির্মাণ করত। এবং কথিত আছে এসেন্সে জীবিত মানুষের চেয়ে মূর্তির সংখ্যা বেশি। মানে এই শহরে, এসেন্সে একটা গ্রিক শহরের নাম, সেইখানে তাদের এতটা বেশি মূর্তি ছিল যে তারা মনে করতো যে মানুষের থেকে, মানে জীবিত যারা মানুষ ছিল তাদের থেকে মূর্তির সংখ্যা বেশি। তারা এত বেশি ভাস্কর্য নির্মাণ করেছিল শহরের বিভিন্ন জায়গায়। গ্রিকরা মরমর বা মার্বেল পাথর দ্বারা মূর্তি নির্মাণ করত। তাহলে গ্রিক ভাস্কর্যে কোন পাথর ব্যবহার করা হতো, এটা কিন্তু একটা ছোট প্রশ্ন। গ্রিক সভ্যতায় লিখে নেন, গ্রিক সভ্যতায় কোন পাথর ব্যবহার করা হতো মানে ভাস্কর্য তৈরির ক্ষেত্রে। ভাস্কর্য তৈরির জন্য তারা মরমর বা মার্বেল পাথর নির্মাণ করত, কারণ মার্বেল পাথর দিয়ে মূর্তি তৈরি করা অনেক সুন্দর ফিনিশিং হয়। এছাড়া ব্রোঞ্জ ঢালাই করে এবং কাঠ খোদাই করেও মূর্তি নির্মাণ করার রেওয়াজ ছিল। তাহলে তারা কি দিয়ে মূর্তি নির্মাণ করেছিল? মরমর বা মার্বেল পাথর। ওকে, আমাদের 60 মিনিট হয়ে গিয়েছে, সরি 40 মিনিট হয়ে গিয়েছে। আমরা আবারও জয়েন করব ক্লাসে। ওকে, আমরা এখন আবার জয়েন করছি। আচ্ছা, এখন যারা জয়েন হয়েছেন শোনা যাচ্ছে কথা? একটু বলেন তো।
হ্যালো, যারা যারা জয়েন হয়েছেন কথা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, দাঁড়ান আমি আবারও আপনাদের একটু শেয়ার করে দিই। শেয়ার করে দিলে দেখতে সুবিধা হবে আপনাদের, মানে বুঝতেও সুবিধা হবে, কারণ এখানে অনেকগুলো ইংলিশের নাম আছে, লিখতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, একটু অ্যাড করে নিই। হ্যালো, একটু ওয়েট করেন, একটু আমি হ্যালো, শোনা যাচ্ছে কি? জি একটু ম্যাম, নেটে একটু শোনা যাচ্ছে। সমস্যা হচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে এখন ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে তারা যে পাথরটা ব্যবহার করত সেটা হচ্ছে মরমর পাথর বা মার্বেল পাথর, এবং এছাড়া কি করত, ব্রোঞ্জ ঢালাই করে মূর্তি তৈরি করত। ব্রোঞ্জ, আমরা তো পিতল, ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম এগুলো দিয়েও তো আমরা কাজ করেছি। এখন বর্তমানে ওই সময়টা তারা ব্রোঞ্জ ঢালাই করতো এবং কাঠ কেটে বা খোদাই করে মূর্তি করার তাদের রেওয়াজ ছিল। পাথরের উপর মানুষের গায়ের রং দেওয়া হতো। তারা কি পাথরটাকে মূর্তি তৈরি করে তাদের আবার গায়ে রং করত। কাঠের মূর্তির উপর থাকতো হাতির দাঁতের আস্তরণ। হাতির দাঁতের আস্তরণ দিয়ে তারা হচ্ছে কাঠের মূর্তিগুলো মানে পলিশের মতো করত। গ্রিক শিল্পীরা যে সমস্ত মূর্তি নির্মাণ করতেন সেগুলো হচ্ছে দেবদেবী, সমকালীন ব্যক্তি এবং বীর যোদ্ধা। তাদের মূর্তিগুলো তারা বেশিরভাগই দেবদেবীর তৈরি করেছিলেন, এবং ওই সময় তো যোদ্ধা যারা যুদ্ধ করত, যারা বীর যোদ্ধা তাদের মূর্তি তৈরি করেছিলেন, এবং ওই সময়ের কিছু ব্যক্তিদের ছবি মূর্তি তৈরি করেছিলেন, মানে ভাস্কর্য তৈরি করেছিলেন। এই সমস্ত ভাস্কর্যে বাস্তববাদী চরিত্র আনার প্রচেষ্টা ছিল। বাস্তববাদী চরিত্র বলতে দেবদেবীগুলো তো অনেক সুন্দর, তারা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এভাবে তৈরি করেছিলেন। বীর যোদ্ধাগুলোতে তারা তাদের অস্ত্র হাতে নিয়ে অথবা সমকালীন কিছু ব্যক্তি, তাদের পুরোটাই একদম রিয়াল, দেখতে যেরকম তাদের সেই রকমভাবেই বাস্তবভাবে আনার, বাস্তব চরিত্রকে আনার প্রচেষ্টা ছিল তাদের। বরং সুসম্মণ্ডিত মানবী সৃষ্টই ছিল গ্রিক ভাস্কর্যগণের লক্ষ্য। আচ্ছা, মানুষের দেহকে তারা সৃষ্টির সবচাইতে সুন্দর বস্তু বলে মনে করত। তারা এই সুন্দরকে প্রকাশের জন্য মানবদেহের নগ্ন এবং অর্ধনগ্ন মূর্তি নির্মাণ করত। খ্রিস্টপূর্ব আর বাস্তব চরিত্র আনার যেরকম তাদের যে দেবদেবীর যে চরিত্রগুলো সেগুলো কিন্তু বাস্তব ছিল না, সেগুলো কিন্তু একটু অবাস্তবই, কিন্তু তারা যেরকম চিন্তা ভাবনা করতো যে তাদের দেবী, তারা সেরকম চিন্তা থেকে তাদের দেবীগুলো আনার চেষ্টা করতো। আচ্ছা, এবং খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে গ্রিকরা জানতে পেরেছিল যে কিভাবে মানুষের দেহভঙ্গিকে সুন্দরভাবে ফুটানো যায়। অন্ধ কবি হোমারের বর্ণনা থেকে
জানা যায় যে গ্রিক শিল্পীরা বিভিন্ন ব্যক্তির মূর্তি নির্মাণ করেছিলেন। জিউস এরই মূর্তি নির্মাণের মধ্যে পসেইডনের মূর্তি নির্মাণের মধ্যে দিয়ে গ্রিক নগর রাষ্ট্রসমূহের নাগরিক এবং রাষ্ট্র পরিচালকদের প্রতিবিম্ব করা হয়েছিল। লেডি অফ এক্সের লুভর মিউজিয়ামে, যেটা লুভর মিউজিয়ামে এখনও রয়েছে, একটা হচ্ছে এটা ভাস্কর্যের নাম কেলোবিস অ্যান্ড বিটন, এটা হচ্ছে 610 থেকে 580-র মধ্যে তৈরি খ্রিস্টপূর্বে। এটা হচ্ছে আরেকটা ভাস্কর্যের নাম ডেলফির প্রত্নতাত্ত্বিক জাদুঘর, ওই সময়ের বিখ্যাত ভাস্কর্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য। এই যে এখানে দুটো ভাস্কর্যের নাম দেওয়া আছে, এগুলো ওই সময়ের ভাস্কর্যের মধ্যে উল্লেখযোগ্য ভাস্কর্য। একটা রয়েছে লুভর মিউজিয়ামে, এখনও বর্তমান রয়েছে, এবং আরেকটা রয়েছে ডেলফির প্রত্নতাত্ত্বিক জাদুঘরে। আচ্ছা, আমরা এখন ভাস্কর্য সম্পর্কে কিছুটা জানলাম। এরপরে আমরা আসছি হচ্ছে পেইন্টিং। হেলেনিক যুগের পেইন্টিংগুলো কেমন ছিল, আমরা কিন্তু প্রথম পর্যায়টা নিয়ে এখনও আলোচনা করছি। হেলেনিক যুগের পেইন্টিং, হেলেনীয় যুগের চিত্রকলা বলতে মূলত মৃৎপাত্র, যেটা আমরা আগেও জেনেছি, বা মন্দিরগুলোর সাজসজ্জাকেই বোঝাতো। তখনকার মন্দিরের দেয়ালে, পৌরশাসিত দালান, গম্বুজ ইত্যাদিতে ফ্রেস্কো পেইন্টিংয়ে সজ্জিত করা হতো। ফ্রেস্কো পেইন্টিংটা হচ্ছে দেয়ালের গায়ে আঁকানো হয় চিত্র, সেইটাকে এই রং করার পদ্ধতিটা একটু আলাদা। রঙগুলোকে ডিমের কুসুমের সাথে মিশিয়ে এক রকমের প্রক্রিয়া করে সেইটাকে পেইন্টিং করা হয়, সেটা অনেক দীর্ঘস্থায়ী হয়, এরকেই ফ্রেস্কো পেইন্টিং বলা হয়। এছাড়া মরমর বা কাঠের তৈরি ভাস্কর্যগুলোকেও টেম্পোরা অথবা এনকাস্টিক রং পদ্ধতির মাধ্যমে রাঙানো হতো। ষষ্ঠ শতাব্দীতে এনকাস্টিক পদ্ধতিতে ছাদের স্থাপত্য, নকশা ও মরমর মূর্তিকে রাঙানোর সবচেয়ে জনপ্রিয় পদ্ধতিতে পরিণত হয়েছিল। এছাড়া টেরাকোঠার নকশা, টেরাকোঠা তো আমরা চিনি, যেটা মাটির তৈরি পোড়ানো জিনিসকেই টেরাকোঠা বলা হয়। সেই টেরাকোঠা তারা নকশা করত। ওডেন প্যানেল, মুরাল ইত্যাদি ইত্যাদিতে করা নকশাসমূহের চিত্রকলা হিসাবে ধরা হতো। তাহলে কি তাদের কিন্তু মূল যে পেইন্টিংগুলো ছিল মৃৎপাত্রে, এরপরে তারা হচ্ছে দেয়ালে তৈরি করেছিল ফ্রেস্কো পেইন্টিং, এবং বিভিন্ন মুরাল তো আপনারা চেনেন, দেয়ালে নকশা, ওই যে টাইলস কেটে করা হয়, ইট কেটে কেটে, ইটের টুকরা, পাথরের টুকরা কেটে কেটে যে ডিজাইনগুলো করা হয়, সেগুলো হচ্ছে মুরাল। টেরাকোঠা হচ্ছে পোড়ামাটির নকশাগুলো, এগুলোকেও তারা হচ্ছে রং করতো, এবং এইগুলোকেও পেইন্টিং হিসাবে ধরা হয়েছিল, চিত্রকলা হিসাবে ধরা হয়েছিল। এসব নকশাতে ব্যাপক নান্দনিকতা ও নির্মাণ শৈলী ছিল যা চোখে পড়ার মতো। এই নকশাগুলো কি অনেক সুন্দর এবং অনেক ডিজাইনে করা হয়েছিল, এবং যা দেখে আকৃষ্ট হওয়া যেত। এর মধ্যে টেম্পল অফ অ্যাপোলো, এটা আরেকটা মন্দিরের নাম, তারা তো মন্দিরগুলোকে বেশি প্রাধান্য দিয়েছে। দ্য টেম্পল অফ অ্যাপোলো হচ্ছে 630 খ্রিস্টপূর্বাব্দে এর টেরাকোঠার চিত্র। এখন তারা কি এই টেম্পল অফ অ্যাপোলোর মন্দিরে তারা যে টেরাকোঠা চিত্র করেছিল, যেটা কি পোড়া মাটির তৈরি, এবং সেখানে তারা রং ব্যবহার করে এই পেইন্টিংটা সম্পূর্ণ করেছে। এবং পিস্তা প্যানেলস, এখানে তারা হচ্ছে ওডেন প্যানেল পদ্ধতিতে রং ব্যবহার করেছে। এবং টেম্পল অফ ক্যালাপোডি, এটি হচ্ছে একটা মুরাল চিত্র। এগুলো হচ্ছে এই তাদের পেইন্টিংয়ের হচ্ছে উল্লেখযোগ্য কয়েকটা পেইন্টিং। আচ্ছা, এরপরে আমরা আরেকটুকু পড়ব রাইটিং সিস্টেম। তাদের ওই সময় হেলেনিক যুগের এই প্রথম সময়ের
রাইটিং সিস্টেমটা কেমন ছিল, তাদের লিখন পদ্ধতি কেমন ছিল। লিখন পদ্ধতির ক্ষেত্রে হেলেনীয় গ্রিকদের অবদান অপরিসীমীয়। এখনও কিন্তু আমরা কিছু কিছু জিনিস তাদেরটা ইউজ করি। আমরা হেলেনীয় যুগের কিন্তু জানে যে যেটা হচ্ছে ম্যাথে ব্যবহার করা হয়, বিভিন্ন অক্ষরগুলো কিন্তু আমরা এখনও ইউজ করছি। লিখন পদ্ধতির ক্ষেত্রে হেলেনীয় গ্রিকদের অবদান ছিল অপরিসীম। গ্রিকরা লিখন পদ্ধতি শিখেছিল ফিনিশীয়দের নিকট থেকে। ফিনিশীয়দের উদ্ভাবিত 22টি বর্ণমালার সাথে গ্রিকরা আরও 4টি বর্ণ ই, আই ও ইউ যোগ করে মোট 26টি বর্ণমালা তৈরি করেছিল, যা আধুনিক ইংরেজি ভাষায় গৃহীত রয়েছে। গ্রিক ভাষা, রোমান ভাষাও রয়েছে। রোমান ভাষাতে এখনও তো হচ্ছে ঘড়ির কাঁটা চিহ্ন রয়েছে। আর তাদের যে এই যে গ্রিক ভাষার যে এখানে ভাওয়েল এ ই আই ও ইউ, এখানে ই আই ও ইউ তারা যোগ করে 26টি বর্ণমালা তৈরি করে, এবং যেটা এখনও আমরা ইংরেজি যে ভাষার বর্ণগুলো, লেটারগুলো ব্যবহার করছি, সেটা এই গ্রিক থেকেই এসেছিল, সেই সময়কাল থেকেই। তাহলে তারা হেলেনীয় যুগ থেকে তাদের লিখন পদ্ধতিটা তারা এই ইংলিশ যেটা এখন আমরা বর্তমান ব্যবহার করি, সেটা এই গ্রিক যুগ থেকেই এসেছে। ঠিক আছে, তাহলে লিখন পদ্ধতিটা কিন্তু একদম সহজ। হেলেনীয় যুগের লিখন পদ্ধতিটা কি, ছোট প্রশ্ন হিসাবে যদি আসে 2 মার্কের প্রশ্ন, তাহলে কি এটা এই তারা কোথা থেকে পেয়েছিল? ফিনিশীয়দের কাছ থেকে পেয়েছিল। ফিনিশীয়দের ছিল 22টা বর্ণ, এবং তারা ই আই ও ইউ যোগ করে 26টা বর্ণমালা তৈরি করেছিল। এবং সহজ কথা এটা লিখতে হবে আধুনিক ইংরেজি ভাষায়, সেটা এখনও আমরা ব্যবহার করছি বা ইংরেজি ভাষায় গৃহীত হয়েছে। আজকে আমরা এই হেলেনীয় যুগ পর্যন্ত, হেলেনীয় এই 3টা যে যুগ রয়েছে, পরে অনেকে জয়েন হয়েছেন, তাদের জন্য বলছি। প্রথমের থেকে হচ্ছে 3টা গ্রিক সভ্যতাকে 3টা পর্যায়ে ভাগ করা হয়, এটা একটা পয়েন্ট করে নেবেন। 1 হচ্ছে হেলেনীয় যুগ, 2 হচ্ছে ক্লাসিক্যাল যুগ, এবং 3 হচ্ছে হেলেনিস্টিক যুগ। আর আজকে আমরা আলোচনা করেছি 1 নাম্বার এই হেলেনিক যুগের প্রথম যে যুগটা ছিল তাদের, পরবর্তীতে আরও আধুনিক হয়েছে প্রথম থেকে, পরের থেকে। এই প্রথম যুগের আমরা এদের চিত্রকলা, তাদের যে পটারি চিত্রগুলো ছিল, পটারির মধ্যে বিভিন্ন 3টা ইম্পর্টেন্ট নাম হচ্ছে অ্যাম্পোরা, ফিলিপ, ডিফিলন, ক্রেটার। এবং এরপরে আমরা আর্কিটেকচার, তাদের স্থাপত্য রীতি 3 রকম। স্থাপত্যের মধ্যে ডোরীয় রীতি, আয়নীয় রীতি এবং করিন্থীয় রীতি, এই 3টা তাদের নির্মাণ শৈলী আলোচনা করে এরকম প্রশ্ন আসতে পারে। এবং আমরা তাদের পেইন্টিংগুলো কেমন ছিল, ফ্রেস্কো পেইন্টিং করেছে, বিশেষ করে টেম্পোরা করেছে। টেম্পোরা হচ্ছে যেটা ডিমের কুসুমের সাথে মিলিয়ে করা হয়, এরকম 2-3টা পদ্ধতিতে তারা টেরাকোঠা নকশা করেছে, দেয়ালে নকশা করেছে, এটা তাদের পেইন্টিংয়ের মধ্যে পড়ে। এবং তারপরে তাদের হ্যান্ডরাইটিং। এই আমরা প্রথম যুগের আমরা এই কয়েকটা জিনিস আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা হচ্ছে ক্লাসিক্যাল পিরিয়ডটা পড়ব। ক্লাসিক্যাল পিরিয়ডের পটারি কেমন ছিল, আর্কিটেকচার কেমন ছিল, স্কাল্পচার কেমন ছিল, এবং তাদের পেইন্টিং কেমন ছিল, রাইটিং পদ্ধতি কেমন ছিল, ওই একই থাকবে রাইটিং পদ্ধতি। এবং তারপরে আমরা শেষ পিরিয়ডটাতে কালকে শেষ করে দিব ক্লাসিক্যাল, এবং লাস্টেরটা যেটা ট্রান্সলেশনাল পিরিয়ড, যেটা শেষের দিকে, সেখানে আর্কিটেকচার রয়েছে, স্কাল্পচার রয়েছে, পেইন্টিং, এবং হেলেনিস্টিক যুগ শেষেরটা হচ্ছে হেলেনিস্টিক যুগে, সেখানকারটা আমরা এই সব কিছু আলোচনা করে কালকেই হচ্ছে এটার হচ্ছে দেখা যাবে, শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনারা একটা কোশ্চেন। জি 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 অবশ্যই বলেন। ম্যাম, ওই যে অফিসে গেলে যদি পিডিএফ এর কথা আপনি বলছিলেন না, যে ওটা শীট আকারে আপনি ওখানে দিয়ে দিবেন। অফিসে হচ্ছে, একটু দাঁড়ান, আমি হচ্ছে স্ক্রিন থেকে একটু বের হয়ে আসি। অফিসে যেটা, হ্যালো,
ম্যাম শুনতে জি জি। পাচ্ছি, বলেন। অফিসে হচ্ছে পিডিএফটা আমি পাঠিয়ে দেই, ওনারা হচ্ছে কপি করে রাখে, ওনাদের হচ্ছে কপি করে রাখার কথা, ওখান থেকে কপিটা নিয়ে আপনারা কপি করে নিতে বলছি আমি আপনাদের। ম্যাম এখন হ্যাঁ, ওনারা তো দেয়ই না, বলে যে পিডিএফটা নেই। আমি 2 দিন দিছি কিন্তু বলেছে পিডিএফটা দেয়নি ম্যাম। পিডিএফ তো আমি গ্রুপেই দিয়ে দিই এখন। আচ্ছা ঠিক আছে, আমি স্যারকে বলবো যেন অফিসে একটা করে গ্রুপে দিছেন কপি ঠিক আছে, রাখে। কিন্তু ওইটা আমরা বের করতে পারছি না, ওটা একটু অসুবিধা হচ্ছে মোবাইল থেকে বের করতে। হ্যাঁ বুঝতে ওইখানে পারি অফিসে ওটা, দিলে হ্যাঁ হ্যাঁ। ওইখান থেকে অফিস থেকে তো দিলে প্রিন্ট ভালো করে হতো। রাখার কথা, হ্যাঁ অফিস থেকে একটা করে আপনি প্রিন্ট একটু করে বলে রাখতে হবে। দিয়েন, আমি 2বার দিয়েছি ম্যাম। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে ঠিক আছে, আপনি বলেছেন, ভালো হয়েছে। আমি এটা কালকে অফিসে ফোন করে জানাই দিব যেন, অফিসে তো এর ব্যবস্থা আছে, প্রিন্ট করে রাখার কথা, প্রিন্ট করে দিয়ে দিতে বলবো। ঠিক আছে। আর শিট গুলো দিয়েছে কিন্তু পিডিএফটা দেয়নি। কেউ পিডিএফ দেয়নি মানে শিট পেয়েছেন? পিডিএফ আমার কাছ থেকে হ্যাঁ নিতে যে হবে, পিডিএফটা আমার কাছ থেকে নিতে হবে আপনি গ্রুপে, গ্রুপেই তো আমি দিয়ে দেই। গ্রুপে যে পিডিএফগুলো দিচ্ছি সেগুলোই হচ্ছে এগুলো, হ্যাঁ। আর ম্যাম ওই মোবাইল থেকে তো সবসময় পাওয়া যায় না ওইটা কি। আচ্ছা, এখন গ্রুপে যে পিডিএফগুলো দিচ্ছি সেগুলো কি আপনারা ওখানে পাচ্ছেন না? শিটগুলো ওখানে পাচ্ছেন না? কোনটা কোনটা পান নাই? এই শিট আর হচ্ছে পিডিএফ এর শিট কিন্তু একই, এগুলোই প্রিন্ট করা। না ম্যাম, সিটির ভিতরে যেরকম মোটিভ আছে, তারপর এরকম কিছু কিছু জিনিস প্রাকৃতিক হাসিকের যে কিছু কোশ্চেন আছে, ওইগুলো তো সিটে ওইভাবে নেই, ওগুলো তো শুধু পিডিএফ আকারে আসে। আমি বলতে চাচ্ছি এগুলো যদি আপনি হার্ড কপি ওইখানে দিতেন, পিডিএফ এর ওইগুলা অফিসে যদি দিতেন, তাহলে ওইখান থেকে আমরা কপি করে নিলে বেশি ভালো হতো। হার্ড কপিটা হচ্ছে, শোনেন, আমি যখন আপনাদের ক্লাস নেই, কোশ্চেন যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি ক্লাসেই নিয়ে নিই, হ্যাঁ। এখন আমি যে পিডিএফটা আপনাদের গ্রুপে দেই, ওনারাই সেই পিডিএফটা কপি করে রাখে, হ্যাঁ। কারণ হার্ড কপি বলতে গত বছরে যেটা পড়িয়েছিলাম সেটার থেকে এখনও কিছু জিনিস আমাদের আপডেট হয়েছে, হ্যাঁ। এখন আমি আবার নতুন নোট তৈরি করছি, সাথে কিছু অ্যাড করে দিচ্ছি, প্রশ্ন অ্যাড করে দিচ্ছি, সেগুলোই হচ্ছে এখন আমি পিডিএফ আপনাদের দিচ্ছি। এখন আপনাদের প্রিন্ট করতে যেটা অসুবিধা হয়, ওনারা হচ্ছে এই পিডিএফটাই হচ্ছে কপি করে রাখে, হ্যাঁ। এই পিডিএফ থেকে, আমার এখানকার পিডিএফ থেকে যেটা পাবেন এটাই হার্ড, ওরা হচ্ছে প্রিন্ট করে আর কি, যাতে আপনারা নিয়ে সেটা কপি করতে পারেন। অনেকে ফোন থেকে প্রিন্ট করে বের করতে সমস্যা হয়, সেই জন্য এই একই জিনিস, এটাই হচ্ছে হার্ড কপি আমি দিই, বুঝেছেন। আর এক্সট্রা কিছু তো জিনিস থাকে, বলতে গেলে দেখা যায় আমাকে তো অনেকগুলো বই অথবা অনেক কিছু আমাকে পড়ে একটা নোট তৈরি করতে হয় যে কতটুকু আপনাদের পড়াবো। আমার কাছে দেখা যাচ্ছে যে 20 পৃষ্ঠার একটা জিনিস আমি পড়ে বুঝে তারপরে শর্ট করে আপনাদের দিচ্ছি। এখন যেটা আপনাদের হচ্ছে 4 পৃষ্ঠা লাগবে পড়তে, এখন ওই পুরাটা দিলে তো আপনার হচ্ছে কোনটা কি এলোমেলো হয়ে যাবে, তারপরেও যেটা বুঝবেন না শর্ট করে আমাকে যে লিখে দিলে আমি তো পাঠাই দিচ্ছি। কেউ যেটা যেটা চাচ্ছে যেটা আচ্ছা নেই ওটা নেই, তাহলে তো আমি সাথে সাথে সেটা শর্ট করে করে আবার কতটুকু লাগবে পড়তে আমি কিন্তু পাঠাই দিই। কোনো রকম কিছু সমস্যা হলে অথবা কোনো কিছু লাগবে অথবা এইটুকুন পাইনি, সাথে সাথে এই যে গ্রুপে দিয়ে দেবেন অথবা আমাকে হচ্ছে ইয়ে করবেন, আমি তো সেটা দিয়ে দিয়েছি, দেখেন আজকেও দিয়েছি। হুম। আর যে ছবি আঁকার নিয়ম, এটা আমি জি আরেকটা অন্য বুঝেছি। ইনস্টিটিউটের ক্লাস নিয়েছি গতকাল, সেটা হচ্ছে হয়তো বা আমার ফেসবুক থেকে অনেকে দেখেছে অন্য ক্লাসটা। এখন ওই ক্লাসে হচ্ছে এটার কিছু কিছু এক্সট্রা জিনিস ছিল, ওনারা এই গ্রুপ থেকে আবার চেয়েছে, আমি কিন্তু সাথে সাথে আবার এই গ্রুপের করে নোটটা রেডি করে আবার 5 মিনিটের মধ্যেই পাঠিয়ে দিছি। আমি মেসেজ দেখলে আপনাদের যেটা যদি আচ্ছা দরকার মনে হয় আমি পাঠিয়ে দিব। ঠিক আছে তাহলে, ওকে। আজকে আমি এখানেই ক্লাস শেষ করছি, আগামীকাল ক্লাস থাকবে, এটার বাকিটুকুন আমরা শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, আর সবাই ক্লাসে উপস্থিত থাকবেন, ক্লাসে উপস্থিত থাকলে না থাকলে কিন্তু কঠিন বিষয়গুলো বুঝবেন না। ঠিক আছে, রাখছি তাহলে। আচ্ছা।